আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার এই ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে ভিডিওতে নিয়ে এসেছি মূলত বাংলাদেশ ভার্সেস নেদারল্যান্ডের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ চলছে, আপনারা সবাই জানেন। এবং গতকাল প্রথম টি-টোয়েন্টি ম্যাচ সন্ধ্যা ৬টা বাজে অনুষ্ঠিত হয়ে যায় এবং বাংলাদেশ সেই ম্যাচটায় ৮ উইকেটের বড় ব্যবধানের জয় পেয়ে পায় ৩৯টি বল হাতে রেখে। তো সেই জয় পাওয়ার পরে মিডিয়াতে বা সোশ্যাল ফেসবুকে দেখা যাচ্ছে যে বাংলাদেশের জয়কে ছোট করে অনেক কথা বা অনেক পোস্ট দেখা যাচ্ছে বা অনেক লেখালেখি হচ্ছে যে নেদারল্যান্ড বলেই বাংলাদেশ জিতে গেল বা সেরকম কিছু, বা যে জুলিয়ান উড ব্যাটিং বা পাওয়ার হিটিং শেখানোর জন্য যে কোচার নিয়োগ দেওয়া হয়েছে বাংলাদেশের জুলিয়ান উডকে, তো তার জন্যই নেদারল্যান্ডের সাথে ভালো খেলছে এটা বলছে একদল, এরকম পোস্ট করছে। এবং তার বিপরীতে আবার অনেকে কমেন্ট বা পোস্ট করছে যে এটা নেদারল্যান্ড বলেই সম্ভব। তো আমার প্রশ্ন হচ্ছে, নেদারল্যান্ড বলেই সম্ভব যদি হয়, এই 2023 ওয়ানডে বিশ্বকাপে নেদারল্যান্ডের সাথে কিন্তু বাংলাদেশ হেরেছিল এবং তারা কিন্তু সেমিফাইনালে কোয়ালিফাই করতে পারেনি বা টপ র্যাঙ্কিং থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে বা টপে থেকে তারা কিন্তু শেষ করতে পারেনি বা টপ 5 6 এর মধ্যে থাকতে পারেনি, 7 বা 8 নাম্বারে ছিল। এই নেদারল্যান্ডের সাথে 220 30 বা 40 রান কিন্তু চেস করতে পারেনি বাংলাদেশ, অনেক বড় টার্গেট কিন্তু দেয়নি, সেটা পারেনি। তো সেই সময় যে নেদারল্যান্ড খেলেছে এখনো ম্যাক্সিমাম ওই নেদারল্যান্ডের প্লেয়ার গুলোই আছে। তো এখন বাংলাদেশ যখন বাংলাদেশ গতকালকে হারিয়ে দিল, তখন এটা নেদারল্যান্ড বলে হারানো সক্ষমতা আবার তাদের সামর্থ্য দেখালো, সেটা বলছে মিডিয়াতে। তো বাংলাদেশ কি কখনো বড় টিমের সাথে জিতে নাই? এটা হচ্ছে আমার প্রশ্ন। বা বাংলাদেশ কি বড় টিমের সাথে 6-4 মারেনি বা ম্যাচ জিতেনি বা ইন্ডিয়ার বলারদের এগেইনস্টে বা রিসেন্টলি তো বাংলাদেশ পাকিস্তানকে সিরিজ হারালো, এই পাকিস্তান টিমটাই তো আবার এশিয়া কাপের স্কোয়াডে আছে ম্যাক্সিমাম প্লেয়ার, দুই একজন চেঞ্জ হবে। তো এটা কেমন ধরনের কথা? সবসময় দেখা যায় বাংলাদেশের অর্জনকে ছোট করে দেখা হয় মিডিয়াতে, সব সময় সব সময় দেখা হয়। এবং বাংলাদেশের খারাপ খেলার পিছনে এই মিডিয়ারও একটাই আমি দায়ী করি ব্যক্তিগতভাবে। আমিও কিন্তু এই সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করি, ফেসবুকে ভিডিও দিচ্ছি, অনেকে কোনো কথা আপনিও তো ভিডিও দিচ্ছেন এই বাংলাদেশকে নিয়ে। তো হ্যাঁ ঠিক আছে, তো বাংলাদেশের পজিটিভ দিকটা নিয়ে কাজ করতে বেশি পছন্দ করি, নেগেটিভ দিকটা নিয়ে যে সমালোচনা করি না তা না। তো যখন যেটা পেয়ে যায় বা অর্জন হয় সেটা নিয়ে অবশ্যই তাদেরকে সাপোর্ট করা উচিত। আচ্ছা, নেদারল্যান্ডের সাথে যদি বাংলাদেশ কালকে 136 রান বা 37 রান চেজই করতে না পারতো, আমরা তো স্কটল্যান্ডের সাথে কিন্তু 2021 সালে বিশ্বকাপে 137 রানের মতো রান চেস করতে পারিনি, বাংলাদেশ কিন্তু ম্যাচটা হেরে গিয়েছিল। তো সেই ধরনের ব্যর্থতা তো এটা আমরা দেখিনি। সেই ব্যর্থতাটা যদি আবার পুনরাবৃত্তি হতো সেটা ভালো হতো। তখন কি বাংলাদেশকে সমালোচনা করতে পারলেই আমরা বাঁচি নাকি কি? বাংলাদেশের যে কোনো অর্জনকে ছোট করে দেখার আমাদের ইচ্ছা মনোবাসনা আছে, মিডিয়া কর্মীদের হোক, সমর্থক হিসাবে আমাদের হোক, বা আরো যারা বাইরের দেশে যারা আছে, আফগানিস্তানের বিশেষ করে সোশ্যাল বা মিডিয়া বা ইন্ডিয়ার সোশ্যাল মিডিয়া, তারা আমাদেরকে নিয়ে নিয়মিত বা শ্রীলঙ্কার সোশ্যাল মিডিয়া আমাদেরকে নিয়ে নিয়মিত ট্রল করে। কিছুদিন আগে আমরা কিন্তু টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে হারিয়ে আসলাম 2-1 সিরিজ। আমরা কিন্তু আবার কিছুদিন আগে আরব আমিরাতের সাথে কিন্তু প্রথম ম্যাচ জিতে পরের 2 ম্যাচ হেরে কিন্তু সিরিজ হেরে যায় এবং সেখানে প্রথম ম্যাচে পারভেজ ইমন কিন্তু সেঞ্চুরি করেছিল, কিন্তু বাংলাদেশ কিন্তু সিরিজ হেরে যায়। তো সেটা ভালো হয়েছিল, সেটা বাংলাদেশের যোগ্যতা। সেটা যখন যেই টাইমটা একটা ম্যাচ হবে, ম্যাচটা আয়োজন হয় জয় বা পরাজয়, যেটা জিতেছে সেটা কিন্তু জয় হিসাবেই রাখা হবে, আর যেটা হেরে যাবে সেটা কিন্তু আজীবন চলে গেলেও কিন্তু সেটাকে আর জয় করা যাবে না, পরাজয় মানে পরাজয়ই থাকবে। তাহলে কেন বাংলাদেশ যে কোনো ম্যাচ জিতলে সেটাকে ছোট করে আমরা দেখি? ছোট করে দেখে আমাদের আসলে লাভটা কি বা আমরা কোন জায়গায় মজাটা পাই বা আমাদের আসলে উদ্দেশ্য কি? কি বাংলাদেশ টিম ভালো খেলুক সেটা তো উদ্দেশ্য, নাকি বাংলাদেশ টিম হারুক বা বাংলাদেশ কোথায় ভালো খেললে বা কার বিপক্ষে ভালো খেললে আসলে বাংলাদেশ টিমের দর্শকরা খুশি হবে? তো একটা ম্যাচ জিতে কিন্তু একটা সিরিজ জিতা যায় না। একটা সিরিজ জিততে হলে 3 ম্যাচের হলে 3টা ম্যাচের মধ্যে 2টা অন্তত জিতা লাগে। এখন আমাদের সিরিজ জিতে নেয় বাংলাদেশ। তো সিরিজ যদি বাংলাদেশ পরের 2টা ম্যাচ ভালো খেলে সিরিজ জিতবে বা হোয়াইট ওয়াশ করতে পারে সেটা সমস্যা নেই।
ইন্ডিয়া বা পাকিস্তান বা শ্রীলঙ্কার সাথে একটা ম্যাচ জিতলেই কিন্তু এশিয়া কাপ জিতে যাবে না। একটা এশিয়া কাপ জিততে হলে বাংলাদেশে কিন্তু সেখানে ফাইনালে গিয়ে ম্যাচ জিততে হবে। বাংলাদেশ কিন্তু এশিয়া কাপের 2-3টা ফাইনাল খেলে ফেলেছে বা বিভিন্ন টুর্নামেন্টে ফাইনাল খেলেছে, কিন্তু কাপ জয় করতে পারেনি। বা পাকিস্তান না, আমি বলবো ইন্ডিয়ার সম্মুখীন হলেই বাংলাদেশ যে কোনো ভাবে ম্যাচ থেকে বেরিয়ে যায় বা ম্যাচটা হেরে যায়, ম্যাচটা থেকে ছিটকে যায় এবং টুর্নামেন্ট সেরা হতে পারে না। সেটা একটা ব্যর্থতা আমি বলবি। কিন্তু গত লাস্ট এশিয়া কাপ সেটা ওয়ানডে ফরম্যাটের ছিল, 50 ওভারের ম্যাচ ছিল এবং সেটা কিন্তু বাংলাদেশ ইন্ডিয়াকে হারিয়েছে, সেটা হয়তো আপনারা ভুলে গেছেন। এবং সেই ম্যাচে কিন্তু সাকিব আল হাসানও কিন্তু 80-র উপরে রান করেছিল এবং নাসুম আহমেদও কিন্তু শেষের দিকে ভালো একটা 40-এর উপরে একটা নক খেলেছিল এবং সেই ম্যাচটা কিন্তু বাংলাদেশ জয়লাভ করেছিল। সেখানে কিন্তু বুমরা বলেন, সিরাজ বলেন বা যারা বলেন, ইন্ডিয়ার টপ মোস্ট প্লেয়ার দিয়ে কিন্তু খেলেছে এবং ইন্ডিয়া টিমেকেই হারিয়েছে। তো কেন যে বাংলাদেশকে নিয়ে মানুষের এত অ্যালার্জি আমি বুঝি না। বাংলাদেশ ঠিক আছে, আমি মানলাম বাংলাদেশ টিম পারে না বা বাংলাদেশ টিম ইন্ডিয়ার মতো না বা অন্য বড় বড় টিমের মতো না, কিন্তু তারা তো ইমপ্রুভমেন্টের চেষ্টা করছে বা তাদের ঘাটতি তো নাই। বাংলাদেশ যে বিসিবি বোর্ডও কিন্তু বর্তমানে কিন্তু ক্রিকেটারদের অনুষঙ্গ দেওয়ার চেষ্টা করছে, কোচার থেকে শুরু করে কিউরেটার বা আরো যত ধরনের হেল্প লজিস্টিক সাপোর্ট লাগে সব দেওয়ার চেষ্টা করছে বাংলাদেশ ক্রিকেটের উন্নতির জন্য। যারা জাতীয় দলে এসে পড়েছে তো তারা এসেছি, তাদেরকে যতটুকু পারে তারা সাহায্য করছে বা শেখানোর চেষ্টা করছে এবং তার ইমপ্লিমেন্ট যে কোনো বড় টিম বা ছোট টিমের সাথে হতে পারে। যেহেতু নেদারল্যান্ডকে আমরা স্লটে খালি পেয়েছি, তাদেরকে দাওয়াত দিয়েছি, তারা এসেছে, তাদের সাথে খেলবো। যদি কালকে হেরে যেত তখন কিন্তু আবার সমালোচনা হতো, ছোলা তাদেরকে কিন্তু মুরগির মতো ছোলা হতো বা হাসির মতো ছোলা হতো। কিন্তু এখন কি বলে, জিতে গেছে এবং সহজে জিতেছে। সহজ জয় হওয়াতে বাংলাদেশের কিছু দর্শক এবং কিছু সাংবাদিকের মনে হচ্ছে যে আসলে ফ্লুক। তারা কিন্তু মিরপুর হচ্ছে না, ম্যাচটা হচ্ছে সিলেটে এবং আপনারা জানেন সিলেট কিন্তু ব্যাটিং পিচ এবং বাংলাদেশ গতকালকে বোলিং করেছে, প্রথমে টসে জিতে বোলিং করে এবং সেখানে কিন্তু প্রথম 2-3 ওভারে নেদারল্যান্ড খুব রান নিয়ে নেয় এবং একটা টাইমে তাদেরকে থ্রেট মনে হচ্ছিল, কিন্তু তাসকিন আহমেদ তিনি গতকালকে অনেক সুন্দর বোলিং করে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন এবং 4 ওভারে 4টি উইকেট দখল করেছেন। প্রত্যেক ওভারে একটি করে উইকেট তিনি নিতে সক্ষম হয়েছেন। এটা তার জন্য একটা অ্যাচিভমেন্ট এবং তিনি পুরস্কার হিসেবে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। তো সেটা তিনি ভালো করার কারণেই কিন্তু তিনি তার ফিডব্যাকটা পেয়েছেন। কিন্তু একটা টাইম মনে হয়েছিল অনেক রান করতো, কিন্তু সেটা করতে পারেনি, কারণ নেদারল্যান্ড অনেক বেশি শট খেলার চেষ্টা করেছে এবং উড়িয়ে শট খেলেছে, যেটা ডিস্টেন্স পায়নি এবং ম্যাক্সিমাম ক্যাচ আউট হয়েছে। 8টা উইকেটের মধ্যে 7টা উইকেটই ক্যাচ আউট হয়েছে, যার কারণে কিন্তু বাংলাদেশ নেদারল্যান্ডকে এত কম রানে আটকে রাখতে সমর্থ হয়েছে এবং সেই রানটা বাংলাদেশ ব্যাটিং করতে নিয়ে গিয়ে সুন্দরভাবে চেস করে এবং ওপেনিং ব্যাটসম্যান পারভেজ ইমন বা তানজিদ হাসান তামিম, লিটন কুমার দাস 50 করে এবং সাইফ হাসান প্রায় 4 বছর পর জাতীয় দলে ঢুকে গতকালকে 2টা উইকেট এবং 36 রানের একটা অনুপস্থিতি নিয়েছিল 19 বল থেকে। তো এই যে 4-6 মেরে দ্রুত স্টেকে 13.5 ওভারে কিন্তু ম্যাচটা জিতে যায় বাংলাদেশ এবং 39টা বল বাকি রেখে বাংলাদেশ ম্যাচটা জিতেছে, এটা কি ভালো লক্ষণ না? তো আপনার এইটা তো লাস্ট পর্যন্ত গিয়ে ম্যাচটা হাড্ডাহাড্ডি হেরেও যেতে পারতো, এরকম তো বহুত ম্যাচ বাংলাদেশ হারের রেকর্ডও আছে। তো সেই জায়গা থেকে যদি ভালো খেলে জিতে, সেটা খারাপ কি? সেটাই দরকার, জিতাটাই আসলে দরকার। জিততে জিততে জিতার মানসিকতা তৈরি হওয়াই দরকার। এরকম ইন্ডিয়া বা ইংল্যান্ডও আগে ছোট টিম বা অস্ট্রেলিয়া ছোট টিম দেখে দেখে তারা জয়ের অভ্যাসটা করেছে এবং টুর্নামেন্টে কিন্তু অস্ট্রেলিয়া বরাবরই ভালো, কিন্তু অস্ট্রেলিয়ার পর্যায়ে কিন্তু আমরা যাইনি। তো সেই জায়গায় আমরা এই টিমটাকে উঠার জন্য একটু সুযোগ করে দিতে হবে এবং পঞ্চপাণ্ডবের পরে এই টিমটা উঠানোর জন্য এবং এই টিমের প্লেয়ারদের সাপোর্ট করতে হবে। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট দিতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।